সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি জায়ের ডি ইউনিটের 2014-15 সেশনের বায়োলজির কোয়েশ্চেন ব্যাংক সলিউশনের আজকের এই পর্বে আমরা প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের জন্য শেয়ার করি। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন তাহলে শুরু করি। হাইড্রা বিরিডিস এর হাইপোস্টোমের গোড়ার চতুর্দিকে ঘিরে কয়টি কোর্সিকা থাকে? এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই তিনটা ইনফরমেশন। একটা হচ্ছে হাইড্রা বিরিডিস, যেটার কোর্সিকার সংখ্যা হচ্ছে 4 থেকে 8টা। মনে রাখবেন, হাইড্রা বিরিডিসে কোর্সিকা হচ্ছে 4 থেকে 8টা। হাইড্রা ভালগারিসে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6 থেকে 10টা। আর হাইড্রা ফুস্কা, যেটাতে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6টা। এই তিনটা ইনফরমেশন থেকে যে কোনো একটা ইনফরমেশন দেখা যায় ভর্তি পরীক্ষায় আসে। সো আপনার টাইমে কোনটা আসবে সেটা বলা যায় না, দ্যাটস ওয়াই আপনাকে ওই তিনটা ইনফরমেশনই মনে রাখতে হবে। দ্যাট মিনস হাইড্রা বিরিডিসে কোর্সিকার সংখ্যা কয়টা? 4 থেকে 8টা। পাশাপাশি আপনি এই দুইটা ইনফরমেশনও মনে রাখবেন। আমরা প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের জন্য শেয়ার করি। সো আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। মানব মূত্রে ক্লোরাইডের পরিমাণ কত শতাংশ? এই কোয়েশ্চেন রিলেটেড যে ইনফরমেশনগুলো আপনাকে পরীক্ষার জন্য মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এগুলা। আমি ইম্পর্টেন্টগুলো এখানে নোট করেছি। আপনি যদি এগুলো মনে রাখতে পারেন, আশা করি ভর্তি পরীক্ষা এখান থেকে যে কোনো একটা আপনি পেয়ে যাবেন। মনে রাখবেন, মানব মূত্রে পানির পরিমাণ হচ্ছে 95, ইউরিয়ার পরিমাণ হচ্ছে 2%, আর ক্রিয়েটিনিন হচ্ছে 0.075, আর অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0.04। এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল অ্যামোনিয়ার পরিমাণটা। অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0.04, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। আর ক্লোরাইডের পরিমাণ হচ্ছে 0.60, আর ইউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে 0.05। এই পার্সেন্টেজগুলো আপনি ভর্তি পরীক্ষার জন্য কষ্ট করে মুখস্থ করবেন, তাহলে দেখবেন মানব মূত্র সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। দ্যাট মিনস আমরা দেখলাম যে মানব মূত্রে ক্লোরাইডের পরিমাণ কত? 0.60। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেটা এসেছিল সেটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার পরিমাণ কত? অ্যামোনিয়ার পরিমাণ হচ্ছে 0.04। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই প্রথমে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, নেক্সট কোয়েশ্চেন। মানবদেহে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? অ্যাড্রেনালিন হরমোনটা নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি। এই যে অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কি? সুপ্রারেনাল গ্রন্থি। ঠিক আছে, দুইটাই মনে রাখতে হবে আপনাকে। অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থির নিঃসৃত হরমোন হচ্ছে এই চারটা। এই যে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর হচ্ছে অ্যাড্রেনালিন। এই যে অ্যাড্রেনাল থেকে কি নিঃসৃত হয়, নামটা কিন্তু প্রায় সেম মিল আছে, অ্যাড্রেনালিন হরমোন। এই জিনিসটা মনে রাখবেন, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই অ্যাড্রেনালিনটা। আর পাশাপাশি মনে রাখবেন, পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে অক্সিটোসিন, খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য। আর এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি, প্রায় সময় ভর্তি পরীক্ষা আসতে দেখা যায়। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন হচ্ছে থাইরক্সিন প্লাস হচ্ছে ক্যালসিটোনিন। এই ইনফরমেশনগুলো আপনি যদি মাথায় রাখতে পারেন, ভর্তি পরীক্ষার সময় দেখা যায় যদি কোনো একটা গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন নিয়ে কোয়েশ্চেন আস্ক করা হয় তাহলে আপনি ইজিলি পারবেন। দ্যাট মিনস আমরা দেখলাম যে মানব দেহে অ্যাড্রেনালিন হরমোনটা নিঃসৃত হয় অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি থেকে। আরেকটা নাম কি? অ্যাড্রেনাল বাকি সুপ্রারেনাল। যেহেতু অপশনে আমার সুপ্রারেনাল আছে, দ্যাটস ওয়াই আমার অ্যান্সার কি হবে? সুপ্রারেনাল। এই জন্যই আমি আপনাকে বলেছি দুইটা নামই আপনাকে মুখস্থ রাখতে হবে, অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল গ্রন্থি, দুইটা একই জিনিস। আর পাশাপাশি পিটুইটারি এবং থাইরয়েড, এগুলা মনে রাখবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নিওট্রপিক্যাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত কোনটি? নিওট্রপিক্যাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত কোনটি? এই কোয়েশ্চেন রিলেটেড যে জিনিসগুলো আপনাকে পাশাপাশি মনে রাখতে হবে সেটা হচ্ছে এই চারটা। বই কিন্তু অনেক বিশাল আকারের চার্ট আছে, আপনার এত বড় চার্ট মুখস্থ করার দরকার নেই। পরীক্ষায় ইম্পর্টেন্ট কিছু জিনিস পরীক্ষার জন্য মুখস্থ করলেই হবে। মনে রাখবেন, পলি আর্কটিক অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে আফগানিস্তান, অকল্যান্ডের অন্তর্ভুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া,
ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ। এটা প্রায় সময় দেখা যায় যে বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে ওরিয়েন্টাল। আর নিউ ট্রপিক্যাল অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে ব্রাজিল। আপনি পরীক্ষার জন্য জাস্ট এই কয়েকটা মনে রাখলেই চলবে। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি, নিউ ট্রপিক্যাল প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্ভুক্ত কোনটা বলেন তো? ব্রাজিল। পাশাপাশি আপনি এই জিনিসগুলো মনে রাখবেন, ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশ, আর অকল্যান্ড হচ্ছে অস্ট্রেলিয়া, পোলি আর্কটিক হচ্ছে আফগানিস্তান। আশা করি বুঝতে পেরেছেন। কোন বন্য প্রাণীটি বাংলাদেশ থেকে বিলুপ্ত? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে জিনিসটা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিলুপ্ত বন্য প্রাণীর এই তিনটা নিচে দেওয়া তিনটা উদাহরণ মনে রাখতে পারেন যে বাংলাদেশ থেকে বিলুপ্ত বন্য প্রাণী। একটা হচ্ছে সরীসৃপ, নাম্বার 2 হচ্ছে মিঠা পানির কুমির, নাম্বার 3 হচ্ছে গড়িয়াল। এই তিনটা উদাহরণ মাথায় রাখবেন যে এগুলা বাংলাদেশ থেকে বিলুপ্ত বন্য প্রাণী। এখানে অনেকেই কনফিউশনে পড়েন যে এটা হচ্ছে মিঠা পানির কুমির, নট লোনা পানির কুমির। এটা হচ্ছে মিঠা পানির কুমির, এটা মাথায় রাখবেন। তবে আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, যে কোন বন্য প্রাণীটি বাংলাদেশ থেকে বিলুপ্ত? অ্যান্সার হবে হচ্ছে মিঠা পানির কুমির, লোনা পানির কুমির না কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই তিনটা ইনফরমেশন একটু মনে রাখার চেষ্টা করবেন। অনৈচ্ছিক পেশিতন্ত্রের আকার কেমন? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে আরো যে জিনিসগুলো পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে মনে রাখবেন। অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি। পরীক্ষায় কিন্তু মসৃণ পেশি দিয়েও কোয়েশ্চেন হতে পারে, সো এই ক্ষেত্রে আপনাকে কনফিউশনে ফেলতে পারে যে অনৈচ্ছিক পেশিকে আরেকটা কি বলা হয়? মসৃণ পেশি। অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির আকারটা হচ্ছে মাকু আকৃতির। মনে রাখবেন কি আকৃতির? মাকু আকৃতির। আর এই অনৈচ্ছিক বা মসৃণ পেশির অবস্থান এগুলো কোথায় পাওয়া যায় বা অবস্থান সম্পর্কিত যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই উদাহরণগুলো মনে রাখবেন যে পৌষ্টিক নালী, শ্বাসনালী, রক্তনালী, মূত্রথলি এবং জরায়ু, এইসব জায়গায় অনৈচ্ছিক পেশি পাওয়া যায়, মনে রাখবেন। লাস্টে কিন্তু সবগুলোতে নালী আছে প্রায়, যেগুলো নালীযুক্ত ওভাবে মনে রাখবেন। যেগুলো লাস্টে ল আছে এগুলো মূলত অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশির উদাহরণ। জাস্ট আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যে পৌষ্টিক নালী, ল, শ্বাসনালী, রক্তনালী, মূত্রথলি, জরায়ু, এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশির উদাহরণ। আর অনৈচ্ছিক পেশির আকারটা হচ্ছে দেখতে কেমন বলেন তো? মাকু আকৃতির। দ্যাট আমার এই কোয়েশ্চেনের আনসার কি? অনৈচ্ছিক পেশিতন্ত্রের আকার হচ্ছে মাকু আকৃতির। আপনি পাশাপাশি পরীক্ষার জন্য এই ইনফরমেশনগুলো মনে রাখবেন। মৃদু টার্সিয়ান ম্যালেরিয়ার সুপ্তাবস্থাকাল কতদিন? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে যে ইনফরমেশনগুলো পরীক্ষার জন্য মনে রাখতে হবে সেটা হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, এটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ওভাল। মনে রাখবেন মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, এটার নাম হচ্ছে কি? প্লাজমোডিয়াম ওভাল। আর মনে রাখবেন এটার প্রভাবে 48 ঘন্টা পর পর জ্বর আসবে এবং এটার সুপ্তাবস্থাকাল হচ্ছে 11 থেকে 16 দিন। এই দুইটা মনে রাখবেন যে 48 ঘন্টা পর পর জ্বর আসবে এবং এই যে প্লাজমোডিয়াম ওভাল বা মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া এটার সুপ্তাবস্থাকাল হচ্ছে 11 থেকে 16 দিন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে কি? মৃদু টার্সিয়ান ম্যালেরিয়ার সুপ্তাবস্থাকাল হচ্ছে কি 11 থেকে 16 দিন। এটার নাম হচ্ছে কি? প্লাজমোডিয়াম কি ওভাল। এটা মনে রাখবেন, প্লাজমোডিয়াম ওভাল। আর এটার কারণে কি হয়? 48 ঘন্টা পর পর জ্বর আসে। পেরিপ্লানেটা আমেরিকানা এর বর্ণ কেমন? পেরিপ্লানেটা আমেরিকানা এর বর্ণ কেমন? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে এই দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। আমাদের বইয়ে তেলাপোকার দুইটা প্রজাপতি সম্পর্কে বলা হচ্ছে, একটা আমেরিকান আর একটা হচ্ছে জার্মানের। তো যেটা আমেরিকান সেটার নাম হচ্ছে কি? পেরিপ্লানেটা আমেরিকানা। এটার বর্ণ হচ্ছে কি? লালচে বাদামি। মনে রাখবেন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেটা পেরিপ্লানেটা আমেরিকানা সেটা হচ্ছে লালচে বাদামি, আর যেটা জার্মান তেলাপোকা সেটা হচ্ছে ব্লাটেলা জার্মানিকা, এটার বর্ণ হচ্ছে হালকা হলদে বাদামি। এটা হচ্ছে লালচে বাদামি, আমেরিকাটা হচ্ছে কি? লালচে বাদামি, আর জার্মানেরটা হচ্ছে কি? জার্মানিকা, যেটা সেটা হচ্ছে হালকা হলদে বাদামি। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা দিতে পারে। তো মিনস আমরা দেখলাম যে পেরিপ্লানেটা আমেরিকানা এর বর্ণ কেমন? এর বর্ণ হচ্ছে কি? লালচে বাদামি। আর যেটা জার্মান তেলাপোকা সেটা হচ্ছে কি? হালকা হলদে বাদামি। আপনি এই দুটো ইনফরমেশন একটু মনে রাখার চেষ্টা করেন। মুক্তার ক্ষেত্রে এক পাল গ্রেন কত ক্যারেটের সমান? মুক্তার ক্ষেত্রে এক পাল গ্রেন কত ক্যারেটের সমান? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে পাশাপাশি এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে। মনে রাখবেন মুক্তার ওজনকে পাল গ্রেন বলে, খুবই ইম্পর্টেন্ট। মুক্তার ওজনকে কি বলা হয়? পাল গ্রেন।
আর 1 পাল গ্রেন সমান হচ্ছে 50 মিলিগ্রাম অথবা 1/4 ক্যারেট। এই দুটাই মনে রাখতে হবে। 1 পাল গ্রেন সমান কত? 50 মিলিগ্রাম বা 1/4 ক্যারেট। আর মুক্তার ওজনকে বলা হয় পাল গ্রেন। আর মনে রাখবেন 1/4 পাল গ্রাম ওজনের মুক্তাকে বলা হয় শীট পাল। ভর্তি পরীক্ষায় প্রায় সময় আসতে দেখা গেছে যে শীট পাল জিনিসটা কি। শীট পাল হচ্ছে মূলত 1/4 পাল গ্রেন ওজনের মুক্তাকে কি বলা হয়? শীট পাল। এটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন কিন্তু। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে যে মুক্তার ক্ষেত্রে 1/4 1 পাল গ্রেন কত ক্যারেটের সমান? সেটা হচ্ছে 1/4 ক্যারেটের সমান অথবা 50 মিলিগ্রাম। আর পাশাপাশি এই ইনফরমেশনগুলো মনে রাখবেন যে মুক্তার ওজনকে পাল গ্রেন বলা হয় আর 1/4 পাল গ্রেন ওজনের মুক্তাকে বলা হয় হচ্ছে শীট পাল। প্লাজমিড আবিষ্কৃত হয় কোন সালে? প্লাজমিড আবিষ্কৃত হয় কোন সালে? এই কোয়েশ্চেন রিলেটেড আপনাকে আরো যে ইনফরমেশনগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ল্যাডারবার্গ 1952 সালে। সালটা খুবই ইম্পর্টেন্ট। ল্যাডারবার্গ 1952 সালে ইশেরিকা কোলাই ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। এই সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট কারণ এই সেন্টেন্স থেকে দেখবেন যে প্রায় দুইটা কোয়েশ্চেন হয়ে যায়। ল্যাডারবার্গ 1952 সালে ইশেরিকা কোলাই ব্যাকটেরিয়া কোষে সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পান। আরেকটা জিনিস আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে প্লাজমিড। খুবই ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির অপরিহার্য উপাদান হচ্ছে প্লাজমিড। আর এই প্লাজমিডের ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন বা রেপ্লিকেট যেটাই বলেন বা প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এই তিনটে ইনফরমেশন আপনি পরীক্ষার জন্য একদম মুখস্থ করে রাখবেন। দ্যাট মিনস আমার এই কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে কি প্লাজমিড আবিষ্কৃত হয় কোন সালে? আমরা দেখলাম প্লাজমিড আবিষ্কৃত হয় 1952 সালে ইশেরিকা কোলাই ব্যাকটেরিয়া কোষে। বিজ্ঞানী ল্যাডারবার্গ সর্বপ্রথম প্লাজমিডের সন্ধান পেয়েছিলেন। আর পাশাপাশি এই ইনফরমেশনগুলোও মনে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।